পাহাড়ের উপর সেই নদীটা কেমন চলেছে। এতে আমার মনে হয় কি আছে, ও তো রোজই দেখি, কিন্তু কিন্তু দুজনে ছাড়া করে ওই নদীর দিকে তাকিয়ে কিভাবে শুধু সেটাই বুঝে না। আচ্ছা আচ্ছা, তোর মনে হয় না পাহাড়টা এক পথ হারানো প্রতীকের মতন দাঁড়িয়ে আছে, আর নদী তাকে পথ দেখিয়ে নিয়ে যেতে চাইছে? বুঝি না বাবু, পাহাড়টাকে মনে হয় এক প্রকাণ্ড রাক্ষস, আর নদীটাকে মনে হয় যেন মায়ের আচর। এই তোর সব খুঁজে কি করে জানিস? কি রে দিদি? তুই যে একটা মস্ত পাগল। এই দিদি, তুমি ভালো হবে না বলে দিচ্ছি। পাগল পাগল পাগল, আর যেহেতু তো কি ব্যাখ্যা পাই ওই অভিজিৎ, ও হলো পাগলের সর্দার। শোন, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ডাকুস বল, ও অভিদাকে কিছু বললে শুনবো নাকি? 100 বার বলবো, 1000 বার বলবো, পাগল পাগল পাগল। তবে রে, দাঁড়া তোর কথা, কোথায় যাবি? আরে দেখো কাণ্ড, ভাই বলে ঝগড়া হচ্ছে বুঝি? তুই একরাবে রক্ষা নেই, তাই সুবৃত্ত সত্যি। কিছু বললে দিদি? কি আবার বলবো, পুলিশ সারা গ্রামে আমার এই ভাই আর এই অমলকে ছাড়া, এই তোমরা কি কাউকে খাওয়াতে পারবে না বাবু দাদা? এরা ছাড়া যে আর কেউ দেখতেই চায় না, তাই তো আমি এদের ঠেপাই। কিন্তু আমি ছাড়া আমার জন্য কে যে এদের ঠেপায়? আমাদের অভিদা। বাবা, আমার দাদা বলো ভাগ্যের ব্যাপার। দুর্ভাগ্য। এদের দুর্গা দিদি, ওই দুর্ভাগ্যকে দূরে সরাতে অভিজিতের মতোই ছেলে দরকার যুগে যুগে। সে আর বলতে, বলে ঘর সঙ্গে আমার এই ভাইটাকে বেশি আটকেও না, নইলে বাড়ি গিয়ে ওকে বারে কথা শুনতে হবে, সাথে আমাকেও। আমি তো আটকাতে আসি না, আমি তো ছাড়াতে আসি। রাগো তো তোমার এই গলির গলির কথা। এই ছেলে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, আমার জন্য রাখতে না হয়। তুই কিচ্ছু চিন্তা করিস না, কখন দাদা চলে গেলেই আমি ছুটতে বাড়ি চলে যাবো। হ্যাঁ, ও দাদা, ও দাদা, এই নাও অমল বাবুর চিঠি। আচ্ছা কখন দাদা, প্রত্যেক মাসে এই চিঠি কে লেখে অমলকে? ও তোর পিসে বসার কাছে থাকে, বাবা মা কেউই তো নেই। ও চিঠির ওপর ঠিকানা দেখে বুঝতে পারছো না একজন বড় মানুষ যে ওকে চিঠি লেখে? সে চিনল কি করে অমলকে? তা অবশ্য তুমি ঠিক বলেছো, অমল বাবুকে কারো চেনার কথা না। তবে কি জানো, যে চেনার সে ঠিক চিনে যায়। অমলটা কেমন দিব্যি আছে, ঘরে বসে থাকে, অথচ কত বড় মানুষ ওকে চেনে। আর আমাকে সে বললে তো চলবে না দাদা, স্বয়ং পথের দেবতার আশীর্বাদ রয়েছে তোমার উপর, তাই তো দেশ বিদেশের খবর আনা তোমার কাজ। সেটি কম কথা? আচ্ছা বাবা দাদা, একটা কথা বলো তো আমায়, এই যে তুমি কত জায়গায় চিঠির বোঝা পিঠে বয়ে বয়ে ঘুরে বেড়াও, তোমার কষ্ট হয় না? কষ্ট 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 হলে তো চলবে না দাদা। কত লোক আমার অপেক্ষায় থাকে বলো তো, আর আমার ঘরের লোক, তারা তো আমি কখন ফিরবো, কখন তাদের বাঁচার রসদ নিয়ে আসবো, সেই অপেক্ষায় দিন গুনে। তাই বা তুমি কোথায় কোথায় গেলে? আমি সেই উত্তর পর্বত থেকে শুরু করে পাঁচমুড়ো পাহাড় পেরিয়ে তোমাদের গ্রাম নিশ্চিন্দিপুরে এলাম। মা বলবে, নইলে আমি তোমার অর্ধেক চিঠি পিঠে নিয়ে এই সব জায়গা ঘুরতাম। ও তাহলে কি মজাটাই না হতো অপু দাদা? তুমি সাথে থাকলে কথা বলার লোক পেতাম, আজকাল তো কথা বলার লোকই পাই না। তোমাদের গ্রাম নিশ্চিন্দিপুরে এলে তোমার সাথে দুজনের কথা বলে তবে শান্তি পাই। অবশ্যই এতে তোমার সময় নষ্ট হয় জানি। কি বলছো কখন দাদা? তোমার আর অভিদার সঙ্গে কথা না বললে আমার যে প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু আমাদের জন্য তোমার ভাগে বকুনিও জোটে, ওই বকুনির মধ্যেও তো আদর লুকিয়ে থাকে। এটা ভীষণ আমি কথা বলেছো দাদা। এখান থেকে কোথায় যাবে এখন যাব ওই হেমন্তের অরণ্য পেরিয়ে আর এক গ্রাম। এই আছে রাত দিন এখন আমার কাছে সবই সমান। তোমার ভয় করে না? এটা বলবো না দাদা, ভয় একটু করে না, প্রচুর করে। তাহলে যাও কেন? আগেও যে পারি না, ওই ভয় পেরিয়েই তো সাহস আসে। কিন্তু ওই গহন বলে যদি ডাকাতে ধরে? ডাকাতে ভালো বলেছো, তারাও জেনে গেছে আমাকে লুটতে এলে এই চিঠির বেশি তারা কিছু পাবে না, তাই তারাও বোধহয় আমাকে বাদের দলেই রেখেছে। আবার কবে আসবে তো তুমি? অমলবাবুর চিঠি এলেই আসবো। হ্যাঁ, তুমি অবশ্য চিঠি ছাড়া এমনি আসো না। রাগ করো না দাদা, একদিন যখন আর আমাকে চিঠি বিলি করতে হবে না, তখন তোমাদের এই গ্রামে এসে পাকাপাকি ভাবে থাকবো। সেদিন আর এসেছে? আসবে গো আসবে। মানুষের থেকে মানুষের দূরত্ব এত বেড়ে চলেছে যে একটা সময় আসবে যখন একে অপরের অনশনে হয়ে যাবে একে অন্যের কথা, মানুষের ভিড়ে সবাই একা হয়ে যাবে, হবে না। সে তো সাংঘাতিক দিন। সাংঘাতিক বলে ওই দেখো গল্পে তোমায় কতক্ষণ আটকে রাখলাম বলো তো।
তুমি তো আটকাতে আসো না, তুমি তো ছাড়াতে আসো। তা অবশ্য ঠিক বলেছো তুমি। তবে তবে এখন আমি আসি, বুঝলে? অনেকটা পথ আমাকে আবার যেতে হবে। তুমিও বাড়ি থেকে যাও, নয়তো দুর্গাদিকে এরপর আমার এখানে আসাই বন্ধ করে দেবে। এই সাবধানে যেও কিন্তু, আর ওই অর্ডারের নতুন নিয়ে তাড়াতাড়ি চলে এসো। আর বলতে বলছি, অপেক্ষায় তো আমিও থাকি, আবার দেখা হবে। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানা, কাজ নিয়েছি সে নতুন খবর রানার রানার রানা। তুমি আমার এই গ্রামের একমাত্র ছেলে যে শহরে গিয়ে লেখাপড়া শিখেছে। কেন অন্যায় বলছেন? হ্যাঁ? আপনার ছেলে অভিজিৎ তো শহরে গিয়ে আরে ধুর ধুর, একটা আস্ত গাছ। ছিছি, এভাবে নিজেকে ছোট করবেন না। মানে অভিজিৎ আপনার নিজের ছেলে, তাকে কথা বললে? আরে রাগ কথা তোমার ওইসব মস্করা। অবশ্য তোমার উপরেই বা রাগ করি কি করে? ভাগ্য খারাপ তো আমার। পরে পাঠালাম একরকম তৈরি করতে, হয়ে এলো আর এক রকম। এখন গ্রাম শুদ্ধ মানুষকে আমার বিরুদ্ধে খেপিয়ে বেড়াচ্ছে। যাকে হ্যাঁ। বাদ দিল সব কথা, এখন যে কথা বলতে এসছিলেন সেইটা বলুন। হ্যাঁ শোনো, শহরের এক মস্ত কোম্পানি সেদিন আমাদের গ্রামে এসেছে। তা আমাদের গ্রামে তাদের এই পূর্বের জমিটা খুব পছন্দ হয়েছে। তারা ওখানে কারখানা করতে চায়। কারখানা? হ্যাঁ, কিসের কারখানা? অস্ত্রের কারখানা। অস্ত্রের কারখানা? তবে আর বলছি কি, ওখান থেকে তৈরি হবে সব আধুনিক অস্ত্র। তা হঠাৎ এত গ্রাম থাকতে আমাদের এই গ্রামটিকে তাদের পছন্দ হলো? আরে তুমি তো, আমিও অবাক হয়ে গেলাম। তা তেনাদের জিজ্ঞাসা, এত গ্রাম থাকতে আমাদের গ্রামটাই বা কেন? তুমি তারা কি বললে জানো? আপনি না বললে আমি জানবো কোথা থেকে? তারা বললে আমাদের গ্রামটা নিরিবিলি। তারা যত গ্রাম ঘুরেছে তার মধ্যে আমাদের গ্রামটাই সবচেয়ে শান্ত। তার মানে শান্তির জায়গায় অশান্তির চাষ করতে চায়, তাই তো? চাষ করবে কেন? বলছি না কারখানা করবে। ওই হলো, তাই যে গ্রামের কি লাভ হবে? গ্রামের ভোলটাই পাল্টে যাবে। গ্রাম কি আর গ্রাম থাকবে? হয়ে যাবে পুরো একটা শহর। আমি তো বুঝতে পারছি, তাই আমি কি করতে পারি? তুমি বুঝাতে বলো। কাকে? বল, গ্রামের লোকদের। আমি বললেই কি তারা শুনবে? আরে তুমি হলো গ্রামের একমাত্র আর গ্রামের কেউ তো ওই উদয়ন কর্মীকে পাঠশালায় করেনি। তোমার কথা তারা মানবে না। তা ঠিক বলেছে, কিন্তু ও একটা বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে যে। আবার কিসের বিপদ? আরে সব থেকে বড় বিপদ তো আপনার ছেলে নিজে। বিপদ? বিপদ? সব বিপদ না আমি একেবারে সরিয়ে নেব। নিজের ছেলেকেও? হ্যাঁ, ওই গোপনে বলি তোর কষ্ট। আরে ও তো আমার ছেলেই না। ওই নদীর ধারে ওকে দেখে গেছি, তো আমার স্ত্রী ওকে কুড়িয়ে পায়। কোন স্ত্রী? ওই প্রথম পক্ষ না শুক্লপক্ষ? আমার সব কথা কি বাবা, আমার স্বর্গত স্ত্রী। তার মাথাটা এই ভূতটা চাপে ওকে নাকি ছেলের মতন মানুষ করবে। শীত করতে গিয়ে আস্ত পদক তৈরি করেছে। বেশ, এখানে সে থেকো না, ওই নদীর জলকে বাদ দিয়ে পশ্চিম দিকের পাহাড়ে গা ঘেঁষে বের করে দিল। এই গ্রাম জল পাবে না, এটা কি মানুষ মেনে নেবে? আরে বানাতেই হবে। হ্যালো, ময়দা বুঝতে না? ওরা বলেছে শহরে শহরে পানি দেবে, গাড়ি দেবে। মৃত্যুর পর এই গ্রামের ঠিক মধ্যেখানে আমার একটা মূর্তি বসিয়ে দে। এটা হলো আপনার ফায়দার কথা। এতে এতে গ্রামের লাভ কি, আমার লাভ কি? হ্যাঁ, সব ছেলে চাই। মানে মানে আমি আর তুমি একই বৃন্তে কিন্তু স্পষ্ট করে বলুন। সে কি বাবা, বিজ্ঞাপনের জন্য ছেলে হয়ে এটা বুঝলে না? ও বুঝেছি বুঝেছি, তুমি তো বাবা পাকা খেলোয়াড়। আমার মুখ থেকে শুনতে চাইছো তাই তো? তবে বলো, বাংলো বাড়ি একটা তোমার, একটা আমার, তাই একটা আমার, একটা তোমার। আচ্ছা যা সব পাবো না, বুঝলে বুঝলে আদানি করে দেবো কাজ, বুঝলে? বলো আজি তো উপায় নেই, উপায় নেই। হ্যাঁ। ওই লোক বড় সাংঘাতিক জিনিস, বুঝলেন তো? হ্যাঁ। ওই আলোকেও অন্ধকারে ডেকে
যাবে? না না তা হবে কেন, কিন্তু ও চিঠিটা আমার জন্য লেখা, তাই ওটা আমার। এই চিঠি যে তোকে প্রত্যেকবার আমি এনে দিই, সে খেয়াল আছে? তুমি যে পথে পথে ঘুরে বেড়াও, তাই খবর আনাই তোমার কাজ। আর আমি আমি তো ঘরে বসে থাকি, তাই খবর পাওয়াই আমার কাজ। তা তুই বেরোস না কেন আমাদের সাথে? বেরোবো, বিশ্বামশাই বলেছে, এবারে আমি সেরে উঠবো, তারপর আমিও তোমাদের সাথে ঘুরে ঘুরে বেড়াবো। আচ্ছা, এই নে তোর চিঠি। এ কি, এমন চিন্তা আগে পাইনি। কেন রে, কি লিখেছে? ঘরে বসে অপেক্ষার দিন শেষ, পথে নামতে হবে, তৈরি হও। বাহ, এ তো আনন্দের খবর। আনন্দ পাবো নাকি দুশ্চিন্তা করব, সেটাই তো বুঝে উঠতে পারছি না। এতে দুশ্চিন্তা কি আছে? না, এতদিন সব চিঠিতে নীল কালি দিয়ে কত দেশের কথা লেখা থাকতো, কত পাহাড় নদী সমুদ্রের কথা লেখা থাকতো, পড়লে মনটা এমনি আনন্দ ভরে উঠতো। এই চিঠিতে হয়তো সেই দেশে যাওয়ার জন্য পথে বেরোনোর কথা বলা আছে। কিন্তু এই যে লাল কালিতে লেখা আছে, তাতে তো খটকা লাগছে মনে। অত দুশ্চিন্তা করিস না তো, বরং চল ওই নদীর পাশে বসে আকাশের তারা দিয়ে ছবি বানাই। বেশ চল, তা না হয় অভিজিৎ দাদার কাছ থেকে এর মানে উত্তর করবো। আমার এই পথ চলাতে আনন্দ চলে যায় সারা বর্ষা শীত বসন্ত। আমার এই পথ চলাতে অভিদা! ও অভিদা! একটু শুনবে অভিদা? অভিদা! আরে বাপরে, অপূর্ব বাবু অমল বাবু সব একসাথে। খুব মুশকিলে পড়ে গেছি দাদা। দেখো, আমি বললাম শুনছো না আমার কথা? তা মুশকিলটা কি শুনি? অমলের এই চিঠি। ও বাবা, এটা সত্যি সাংঘাতিক ব্যাপার। অমল বাবুর চিঠি বলে কথা। তুমি এর মাথা মুন্ডু উদ্ধার করে দাও তো দেখি। আমি কি পারবো? তাও দেখি চেষ্টা করে। তাই এবার তুমি বলো, দুশ্চিন্তা কিছু আছে? দুশ্চিন্তা তো আছে বলছি অপূর্ব বাবু। সে কি, তুমিও বলছো? বলছি, কারণ আমি তো টের পাই দুর্যোগের কথা। কেমন দুর্যোগ অভিদা? তা বলতে পারবো না, তবে দুর্যোগ একটা আসছে। দেখছো না, আজ আমাদের সামনে নদীতে স্রোত কত কম, খুবের হাওয়া বইছে না, তো দুর্যোগেরই পূর্বাভাস। দুর্যোগ কাটবে তো? হ্যাঁ, কাটবে না মানে? আমরা সবাই কাঁধে কাঁধে লাগিয়ে পথে নামলে দুর্যোগ দুর্বিপাক সব ভয় পেয়ে অন্য পাড়া দিয়ে চলে যাবে। এখন শুধু মালয় মালিক ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে নৌকো নিয়ে ভেসে পড়তে হবে নদীতে। নাওখাইয়াতে পারুরাইয়াতে সংসারাইয়া তনুরে নামাজ ধইরা দিয়া তনু মান ধইরা দিয়া তো নাওখাইয়াতে পারুরাইয়াতে সংসারাইয়া তনুরে নামাজ ধইরা মহান উদ্যোগে সাড়া দেবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি আপনার উদ্যোগে সাড়া দিইনি, দিয়েছি লোভের তাড়নায়। দেখো ভাইয়া, এরকম বড় উদ্যোগ একেবারে সাদা পথে হয় না, একটু আধটু এদিক ওদিক করতে হয়। তোমার এই যুধিষ্ঠিরকেও তো বিপাকে পড়ে ছলের আশ্রয় নিয়ে সত্য বলতে হয়েছিল। আর লোক আসল কথাটা কি জানেন? আপনি আপনার কতটা লোক পর্যন্ত সৎ থাকতে পারেন, এই প্রশ্ন হচ্ছে সেটাই। যেগুলো সব বাদ দাও, শহর থেকে সত্যবান বাবু খবর পাঠিয়েছে আজ তিনি আমাদের সঙ্গে একবার বসতে চান। কয়েকটা বিষয় আলোচনা আছে। আচ্ছা, আমাদের দুজনকে শহরে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বাড়াচ্ছে। চল 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 চল।
প্রথম সঙ্গী। বাহ, বেশ বেশ। হ্যাঁ, এবার তাহলে আমরা আমাদের কাজের কথা হ্যাঁ, সেই ভালো। আমাদের প্ল্যান অনুযায়ী আপনাদের গ্রামের ওই পূব দিকের মাঠটা আমাদের প্রথমে দরকার। প্রাথমিকভাবে ওই মাঠের কাজ নিতে গেলে পরবর্তী ধাপে পুরো গ্রামটাই আমাদের প্রজেক্টের আওতায় চলে আসবে। আর গ্রামের মানুষজন তাদের কি হবে? কি ব্যাপার রাঘব বাবু? হ্যাঁ, এ আপনার কেমন সঙ্গী প্রশ্ন করছে? না আসলে গ্রামের মানুষদের বোঝানোর দায়িত্ব তো আমার উপর, তাই পুরো বিষয়টা একটু ভালো করে বুঝে নিতে চাইছি। বেশ বেশ, শোনো, আপাতত আমরা পূবের মাঠেই আমাদের প্রজেক্টের প্রাথমিক কাজটা করব। গ্রামের কোনো বাড়িকে টাচ করব না। গ্রামের মানুষের মধ্যে প্রচার করতে হবে এখানে কারখানা হলে তাদের ভালো হবে, চাকরি বাকরি ব্যবসা পত্র সবকিছু সুযোগ সুবিধা থাকবে। বাহ, হ্যাঁ। এটা খুব ভালো কথা। হ্যাঁ। দেশের শিল্প না বাড়লে উন্নয়ন তো থমকে থাকবে। ঠিকই তো। গ্রামে মানুষের বসবাসের অসুবিধা হবে না, উল্টে তারা আর্থিক সচ্ছলতার মুখ দেখবে। আমার পক্ষে কিন্তু গ্রামের মানুষকে বোঝানো সহজই হবে। খুব সহজেই বুঝিয়ে রাজি করিয়ে ফেলুন, তবে আমাদের আসল প্ল্যানটা কিন্তু আপনার মাথায় রাখবে। আসল প্ল্যান বুঝলাম না তো। এই ব্যাপার রাঘব বাবু, হ্যাঁ, আপনি কি একে কিছুই বলেননি? বলেছি তো, তবে কি জানেন, আপনি যতটা আপনি পরিষ্কার করে বোঝাতে পারবেন, আমি কি তা পারি? ঠিক আছে ঠিক আছে, শুনুন সন্দীপ বাবু, যত সময় না আমাদের দরকার হচ্ছে তত সময় গ্রামের মানুষ গ্রামেই থাকে, কিন্তু যে মুহূর্তে আমাদের দরকার হবে সেই মুহূর্তে এই টোটাল গ্রামটাই আমরা আমাদের প্রজেক্টের এখতিয়ারে নিয়ে নেব। আর গ্রামের মানুষজন তারা কোথায় যাবে? তাদেরকে সব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ক্যাম্প? ক্যাম্প মানে? আরে এটাও বোঝেন না, রিফিউজি ক্যাম্প। বাস্তুহীন গ্রামবাসীদের পুনর্বাসন দেব ওই ক্যাম্পে। তাদের থাকা খাওয়া দায় দায়িত্ব সমস্ত কিছু বহন করব আমরা। যাই হোক, আমাদের আসল কথাটা এবার আপনাকে বোঝাই। আমাদের একটা অ্যাকশন প্ল্যান আছে। সেই প্ল্যানটা হলো আপনাদের ওই নদীটাকে বাদ দিয়ে পশ্চিমের দিকে পাঠিয়ে দিতে হবে। কারণ? আরে মশাই, অস্ত্রে জল লাগলে অস্ত্র নষ্ট হয়ে যাবে যে। অস্ত্রের কাছে জল হচ্ছে বিষ। আর এই সমস্ত ব্যাপারটা গ্রামবাসীদের খুব ভালো করে বোঝাতে হবে আপনাকে। বলতে পারেন গ্রামবাসীদের মগজ ধোলাই করতে হবে। কি পারবেন তো? আরে কি এত ভাবছেন বলুন তো? হ্যাঁ, কি এত ভাবছেন? চলুন, নেন, ধর, এটা রাখুন তো, এটা রাখুন। হ্যাঁ, অসময়ে কাজে দেবে। রাখুন। আমি আপনাদের জন্য সুদিন নিয়ে আসছি। সুদিন। রাঘব বাবু, তিনটে গ্লাস উঠলাম। ঠিকই বলছিলেন, দেখছিস না চারিদিকে
বন্ধুগণ, ঝড় থেমেছে। ঝড়ের পর যেমন চারিদিক ঝলমল করে, ঠিক তেমনই এক ঝলমলা দিন আজ আমাদের সামনে উপস্থিত। আর এই ঝলমলা দিন আমাদেরকে উপহার দিতে চলেছে রাঘব বাবু। তিনি শহরের এক মস্ত কোম্পানির সাথে কথা বলেছেন, তারা আমাদের এই গ্রামে তাদের ব্যবসা শুরু করতে চায়। কিসের ব্যবসা? তুমি চুপ করে বসো, বাড়িকে সব বোঝাবো। এই সভায় আমি আর 5 জনের মতো একজন সাধারণ মানুষ, তাই তাদের বলেই আমার এই প্রশ্ন। গায়ে মানে না আপনি বলেন, আমি তাকেই মানি যে আমায় মানে। চুপ করে বসো। রাঘব বাবু, উত্তেজিত হবে না। উত্তেজনা শরীরের পক্ষে একদম ভালো নয়। হ্যাঁ হ্যাঁ ভাই অভিজিৎ, তারা এখানে যন্ত্রপাতির কারখানা করতে চায়। এই কারখানা করলে আমাদের গ্রামের কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি ক্ষতি হলে আমরা না না মানে মানে এই রাঘব বাবু কি রাজি হতে? আর এতে যদি কোনোদিন গ্রামে ক্ষতি হয় তাহলে তোমরা আমার মূর্তি ভেঙে ফেলো। মূর্তি? তোমার মূর্তি? কোথায় তোমার মূর্তি? হ্যাঁ না না, এই গ্রামে শুধু নানার কারণে আমার প্রিয় গ্রামবাসীরা ভালোবেসে তো আমার একটা মূর্তি বসাবে। আমি সেই দিনকার কথা বলছি। কে সঙ্গে বসাবে তো? আপনার যত বাড়াবাড়ি, এই এখন থেকে মূর্তি মূর্তি করে লাগাচ্ছেন, সব ভেস্তে দেবেন দেখি। এই এখন বসুন তো, বসুন। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, তাহলে এই আমাদের জন্য এই সুদিন নিয়ে আসছেন রাঘব বাবু। এই আজকের এই সভা শেষ করার আগে সবাই মিলে একবার রাঘব বাবু নামে জলধুরি দাও 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 দাও। না, আবার এসব কেন? আমি একজন তুচ্ছ মানুষ। আমি বিনয় দেখাবার পরে আমার নামে কেউ একটা জয়ধ্বনি দিল না। আসলে ওরা বুঝতে পারছে না যে সুদিন আসছে নাকি দুর্দিন। আর এই সুযোগে তুমি তো ওদের উল্টো পাল্টা বোঝাবে। তোমরা যদি উল্টো জিনিসটাকে বারবার সোজা করে দেখাতে চাও, তাই ওরা তোমাদের বিশ্বাস করে না। আর তোমার ঘাটসত্য বিভীষণকে ওরা বিশ্বাস করে। রাঘব বাবু, কাল সত্যমোহন বাবু নিচে এখানে আসছে, তার সাথে ও কথা বললে সব বুঝতে পারবে কে ঠিক আর কে ভুল। এখন চলুন, ওদিকে অনেক কাজ পড়ে আছে। চলুন আসুন, তাড়াতাড়ি আসুন। চলো। আচ্ছা অমিতা, ওনারা যা বলে গেল তা কি ঠিক? কাল না আসলে তো বুঝতে পারছি না যে ওদের আসল উদ্দেশ্যটা কি। শোনো অমিতা, গ্রামের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। এই কথাটা ধরে রাখি, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে। অভয় মনে কণ্ঠ ছাড়ি গান গেয়ে তুই দিবি পারি। খুশি হয়ে ঝড়ের হাওয়ায় হেউচে তোরে খেতেই হবে। পাখির ঘোড়ে ঘোড়ায় যদি ছুটি তোরে পেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস তুই ভয়ে ভয়ে। জীবনকে তোর ভরে নিতে মরণ পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। একটু ঘটা করে ও প্রার্থনা জানাবো, সে সময় পেলাম না। ওসব বাদ দে। বাহ, আগে যখন এসেছিলাম তখন তো এত চমৎকার লাগেনি, এবারে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, আসলে সত্য কদিন আগে বৃষ্টি হয়ে গেল তো, তাই মনে হয় সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আরো পরিষ্কার করতে হবে। আপনাদের ওই পূবের মাঠে যত গাছপালা বন জঙ্গল আছে সব কেটে সাফ করে দিতে হবে। ওখানেই তো আমাদের কারখানার প্রথম কাজ শুরু হবে। পরিষ্কার করে জঞ্জালের চাষ করবেন। এনার পরিচয় কি তখন থেকে আগে করছেন? এর পরিচয়টা কি? পরিচয় যখন পৃথিবীতে এসেছিলাম তখন কোনো পরিচয় ছিল কিনা জানি না, কিন্তু এনার স্ত্রী আমাকে তার সন্তান হিসেবে পালন করায় খবরটা আমি এনারও ছেলে। রাঘব বাবু, আপনার ছেলে মনে হচ্ছে আমাদের এখানে কারখানা করায় খুব একটা খুশি নয়। সন্দীপ বাবু, আপনি রাঘব বাবুকে নিয়ে যান তো, আমি ওর ছেলের সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, আমার নাম সত্যবাহন। আগে ছিল যন্ত্রাংশের দোকান, এখন করতে চলেছি যন্ত্রের কারখানা। আপনারা তো সকাল থেকে রাত পর্যন্ত শুধু যন্ত্র দিয়ে ঘিরে থাকেন,
তাই আপনাদের যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এমন যন্ত্র যে ঠিক করে দেবে আগামী দিন কার। আপনারা দেখছি শুধু দিনের কথাই ভাবেন। আরে বাবা, দিনও যা রাতও তা। আমি কোনো তত্ত্ব কথা বলিনি, আমি বলতে চাইছি কার হুকুমে চলবে পৃথিবী। পৃথিবী তো কারোর হুকুমে চলে না, সে তো আপন ইচ্ছায় ঘুরে চলেছে। আপনি কি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? বোঝাটা তো অনেকদিন আগে পিঠ থেকে নামিয়ে হালকা হয়ে বসে আছি। আপনি তো আচ্ছা তেঁদর লোক। আপনি বাবাকে বোঝাতে চেয়ে মিছিমিছি সময় নষ্ট করছেন কেন? আপনি এমনিতে অনেক ব্যস্ত মানুষ, ওই বাবাকে বোঝালেই তো আপনার সব কাজ হাসিল হয়ে যেত। আমি আমার কাজে কোনো বাধা পছন্দ করি না, তাই আপনাকে বাধা দিচ্ছে কে? আপনি নিজেই একজন মূর্তিমান বাধা। এই যন্ত্রের যুগে আমার মতো বাধাকে কেউ পরোয়া করে না, করে না, করার দরকার নেই। তাহলে দেখুন তো, মিছিমিছি আপনার মূল্যবান সময় নষ্ট করলেন। নষ্ট না, নষ্ট হয়নি, নষ্ট হতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে এটা ব্যবহার করতেও দ্বিধা করবো না। মনে কখনো কোনো দ্বিধা রাখবেন না, চালিয়ে দিন। তাহলে হয়তো একদিন দেখবেন আজকের এই সামান্য বাধা কাল প্রকাণ্ড হয়ে দাঁড়িয়েছে। এখানে এরই কারখানা বানাবো বলে এসেছি। অস্ত্র, সব অত্যাধুনিক অস্ত্র। পৃথিবীর একটা বিশাল সংখ্যক মানুষ যখন না খেতে খেয়ে অনাহারে মরছে, তখন তাদের মুখে খাবার না তুলে দিয়ে অস্ত্র তুলে দেবেন। আজকের দিনে দাঁড়িয়ে যার কাছে যত বেশি অস্ত্র আছে সে তত বেশি সুখী। সারা দুনিয়া ভয় পায় তাকে। একটা ছোট্ট সুইচ, তাতে একটা ছোট্ট বুড়ো আঙুলের চাপ ধ্বংস করে দিতে পারে গোটা দেশকে, গোটা জাতিকে। আর সেই ভয়ে সর্বক্ষণ গোলামি করবে আমার বংশ পরম্পরায়, গোলামি করবে। এ পৃথিবীর একটাই সত্য সম্পর্ক, সেটা মালিক আর গোলামের সম্পর্ক। এমন কোনো যন্ত্র আবিষ্কার করুন না যাতে ভালোবেসে সবাই আপনাকে মাথায় তুলে রাখে, যাতে আর কখনো কোনো অস্ত্রের দরকার না পড়ে। আরে বাবা, আসল কথাটা তো হলে সেই মাথায় চড়া। ভালোবেসে কেউ কাউকে মাথায় তুলে রাখে না। ভয় দেখিয়ে সবাইকে জব্দ করে রাখতে হয়। আপনি বলবেন তত্ত্ব কথা, আমি বলি বাস্তব। যে পৃথিবীর অধিকাংশ মানুষ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার পার্থক্য বোঝে না, সে পৃথিবীতে দরকার আরো বেশি ভয়, আরো বেশি অস্ত্র। যারা কেউ তাদের অস্ত্রের দরকার হয়। যে যাই হোক না কেন, কাজে বাধা দিতে এলে অস্ত্রের প্রয়োগ পারবে। আপনার অস্ত্রের জন্য আমাদের মুখের অভাব হবে না, কিন্তু আমাদের এই ক্ষোভগুলোর জন্য আপনাদের অস্ত্রের অভাব হবেই। বেশ, তবে দেখা যাক ভয় আর ভালোবাসার লড়াইকে যেতে এই অস্ত্রের কারখানা আমার বহুদিনের স্বপ্ন, আর সেই স্বপ্ন আমি পূরণ করবো। আর আমার যুগ যুগান্তরের স্বপ্ন প্রাণের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। বেশ, তবে দেখা যাক। কবিতা, কবিতা! কবিতা, কবিতা, অমল ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তুমি ওকে চলো, কবিতা। তোমার যে টাকা ধরা যাচ্ছে না। অমলকে তো কোনো জিনিস নেই। মানে অমল আসলে আমাদের এই পৃথিবীটার মতন তার গভীর গভীরতর অসুখ এখন। মুক্তির জন্য সে ছটফট করছে, কিন্তু কোনো শক্তি আটকাতে পারবে না। তুমি কি বলছো? তার মাথা মুখে কিছুই বুঝতে পারছি না। সবাইকে তৈরি হতে বল। আমাদের গ্রামে দুদিন ঘনিয়ে আসছে, এখানে অস্ত্রের কারখানা হবে। কি সাংঘাতিক! খাদাসরা আমাদের শক্তির সামনে আমরা দাঁড়াতে পারবে না। ওরা এক পায়ে কথা বলে যেটাই বিদায় করে দেবো। তাহলে চল সবাই এখনই গ্রামের ওই কূপ প্রান্তে যাই। আজ ইন্দ্রিত, কিন্তু আপনি যে বিনা অনুমতিতে আমার এখানে কেমন করে আমি আন্দাজ করতে পারছি আমি যখন তখন যেখানে করছি উদ্দেশ্য অনেক, তবে এখন কোনো উদ্দেশ্য আপনাকে সাহায্য করা। আমি তো চাই না, না চাইলেও আমরা সাহায্য করে থাকি। প্রয়োজন নেই। প্রয়োজন না থাকলে আমরা প্রয়োজন করি। মানে আমি খুব সহজ করে সাহায্য করবো।
কি পাগল না? আপনার মাথাটা এখন কোথায়? আপনি আমার কথাগুলো ভালো করে বুঝতে পারছেন না। আমি বুঝতে চাইছিও না। বুঝলে কিন্তু আমাদের দুজনের লাভ। না বুঝলে আমার লাভ, আপনার ক্ষতি। কি বলতে চাইছেন আপনি? আপনার ওই অস্ত্রের কারখানার অর্ধেক ভাগ আনার চাই। একে মগের মূল্য না, তাই অর্ধেকে রাজি না হলে পুরোটাই আমার। অস্ত্রের কারখানা আমার বহুদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে চান নাকি নাকি পুরোপুরি ঘুমিয়ে পড়তে চান? কোনো উপায়ে আমি এই স্বপ্ন পূরণ করতে চাই। বেশ তো, তাহলে আমাকে পার্টনার বানিয়ে নিন। দুজনে মিলে অস্ত্র বানিয়ে গোপনে ছড়িয়ে দেবো গোটা বিশ্বে, তারপর গোটা পৃথিবীতে দুজনে রাজত্ব করবো। রাজা তো একজনই হয়, সেটা হবো আমি। সেটা যে আর হয় না। আপনার এই কাজে যে আবার উৎসাহ আছে। আপনার তো এই কাজটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, তাই না? আমি সেই অর্থের যোগান দেবো। আপনি শুধু সামনে থেকে কাজটা করাবেন। প্রস্তাবটা মঙ্গল। বড় দেরি করলেন বুঝতে। আমার এই অর্থের বিনিময়ে শুধু লাভের অর্ধেক ভাগ আমার চাই, তারপর গোটা দুনিয়া আমাদের ভয়ে কাঁপবে। আমরা প্রভু, বাকিরা দাস। যদি বিশ্বাসঘাতকতা করেন। আরে মশাই, আমরা অনেক উন্নত জাত, ছোট কাজ করি না। এখন বলুন আপনি রাজি কিনা? রাজি না হয়ে উপায় কোথায়? এই তো বুঝেছেন দেখছি। তাহলে চলুন আমাদের এই নতুন বন্ধুটাকে সেলিব্রেট করি। কিন্তু ওই গ্রামের রাঘব বাবুকে সঙ্গে নিতে হবে। মশাই, আপনি তো দেখছি এখনো গ্রামেই পড়ে আছেন। আমি তো ওখানে একটা মস্ত শহর দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। তাহলে মাথা থেকে এখনই ওই গ্রাম, রাঘব বাবু এসব মুছে ফেলুন। এই কাজটা হওয়া পর্যন্তই ওদের অস্তিত্ব। তারপর আপনি আর আমি চলুন সময় নষ্ট না করে সেলিব্রেট করি। ওকে। দুটো গ্লাস। তোমার কথাই বলছিলেন, কিন্তু তুমি যে একটা অস্ত্র দল জুটিয়ে বসে আছো সেটা তো বলেননি। আমাদের সমস্ত গ্রাম একটা দল। আমাদের মতন শক্তিকে ভয় দেখাচ্ছ। এরপর টিকে থাকতে পারলে তো? আমরা টিকে থাকতে জানি না, বাঁচতে জানি। আর ভয় সে তো প্রথম থেকে আপনারাই পেয়ে এসছেন। তাই তো নিজেদেরকে অস্ত্রের আড়ালে লুকোতে চাইছেন। সত্যবাহন আর তোমার বাবা অমলের বাড়ির দিকে গেছেন। এমন সময় তোমরা তার পাশে থাকবে না? অমলের কিছু হলে তোমরা যতই বড় অস্ত্র জমা করো না, ওদের একজনকে ছাড়বো না। এখনই চল সবাই অমলের বাড়ি যাই। মানে আটকেছে বেটা। এই বন্দিটাই না আটলে চাইল। সত্যবাহন বাবুর স্বপ্ন আর আমার জমি মিলে মিলে মুনাফা। ঠিক আছে, কিন্তু এবার ওই দিন থেকে দূরে হওয়ার পালা। মানে তোমার প্রয়োজনটি ফুরলো, লটে গাছটি মুড়লো। এখন এই গ্রাম আর ওই কারখানা দুটোই আমাদের। ঠিক আছে, তোমরা আমার বিশ্বাস নিয়ে ছেড়ে মেনে করেছো। আমি তোমাদের ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেবই। আমরা তো শুধু তোমার বিশ্বাস নিয়েছি, মিনি খেলেছি। আর তুমি তো তোমার ছেলে, তোমার গ্রামবাসী সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তাহলে তুমি তো আমাদের থেকে অনেক অনেক বড় ট্রেটার। সত্যি সন্দীপ ঠিকই বলেছিল। আমরা দুজনে লোভের কাছে সাড়া দিয়েছি। তোমরা আমাকে হত্যা করো। কথা তোমার বলার অপেক্ষা রাখে না। প্রস্তুত হও বন্ধুতার জন্য। তোমরা আমাকে বাঁচিও না, আমাকে মরতে দাও। রাঘব বাবু, অন্ধকারের পরেই তো আলোর কদর বোঝা যায়। আজ আমাদের অমল আলোয় উদ্ভাসিত হওয়ার দিন। কবিতা বাম হয়ে গেছে আর বলে গেছে, আমরা কি শুধুই সাহিত্য আর নাটকের চরিত্র হয়ে থাকবো? সেই উত্তরকূট পাহাড়ের মুক্তধারার বাঁধ ভেঙে প্রাণের জোয়ারে ভাসতে ভাসতে আজ ১বিংশ শতকেও বাঁধ ভাঙতে এসেছি আমি। যতবার তোমরা যত উঁচু বাঁধের দেওয়াল কাটবে, ততবার আমরা ফেরত আসবো তোমাদের প্রাণের জোয়ারে ভাসাতে। তোমার ওই বন্ধুকে কটা গুলি আছে, আর চেয়ে দেখো এই লক্ষ লক্ষ কালো মাথা, তাদের হাতে তোমাদের পরাজয় যাচ্ছে। ডান হাতে তোর খড়গ জালে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, লালার নেত্র আগুন গরম। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছো ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।